উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। উদ্ভিদ শ্রেণীবিন্যাস কোনটুকু? বিচিত্র ধরনের অসংখ্য উদ্ভিদ রাজিকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের প্রেক্ষিতে একসাথে, অপরদিকে বৈসাদৃশ্যের প্রেক্ষিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সমগ্র উদ্ভিদকে যদি আমরা কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল উপদলে বিন্যাস করে, সে বিন্যাস করার যে পদ্ধতি তাকে বলা হয় উদ্ভিদ শ্রেণী বিন্যাস। এই উদ্ভিদ শ্রেণী বিন্যাস বা প্রাণী শ্রেণী বিন্যাস, এই শ্রেণী বিন্যাস বিদ্যার জনক হলো ক্যারোলাস লিনিয়াস, যিনি সুইডিশ বিজ্ঞানী। ট্যাক্সোনমিতে এই শ্রেণীবিন্যাস বিদ্যার ব্যবহার সর্বপ্রথম সার্থকভাবে করেন জার্মান ব্রুনোবিট স্নার্ফ 1931 সালে। শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে ভ্রূণতাত্ত্বিক কোন বৈশিষ্ট্যগুলো, কোন তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যগুলো ব্যবহার হয় সেগুলো নিয়ে একটু দেখে নিই। যেমন পরাগধানীর বৈশিষ্ট্য, পরাগধানীর গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি চিন্তা করা যায়, পরাগধানীর বাহ্যিক গঠন কেমন, পরাগধানীর প্রাচীর স্তর কয়টি, প্রকোষ্ঠ সংখ্যা কত, এই সকল বৈশিষ্ট্য। এরপরে পরাগ মাতৃকোষের বিভাজন প্রক্রিয়া, সেটা কি? যে বিভাজন যখন ঘটে তখন কি পর্যায়ক্রমে ঘটে না একই সময় যুগপৎ বিভাজন ঘটে? বিভাজন ঘটার পরে যে স্পোর ট্র্যাক্টর হয় তাদের সজ্জারীতি কেমন, টেট্রাহেড্রাল, টি-আকৃতি, লিনিয়ার না অন্যরকম, এই সকল বৈশিষ্ট্য। পরাগরেণুর বৃদ্ধি ও সংগঠন, অর্থাৎ পরাগরেণু জনন ছিদ্র, জনন কোষ সৃষ্টির স্থান, পরাগরেণুর আকার আকৃতি, একজাইনের বৈশিষ্ট্য, সকল ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে ডিম্বকের গঠন ও বৃদ্ধি, অর্থাৎ ডিম্বকের ত্বকের সংখ্যা, ডিম্বকের আকৃতি কেমন, ডিম্বকের উৎস কোষ ও পরিস্ফুটন বৈশিষ্ট্য, এই সকল। ডিম্বকে ডিম্বাণু মাতৃকোষ সৃষ্টিকারী কলার উৎপত্তি কোথা থেকে এবং পরিমাণ কি পরিমাণ কোষকলা হয়, এই সকল বৈশিষ্ট্য। মেগাস্পোরোজেনেসিস ও ভ্রূণথলি উৎপত্তি। মেগাস্পোরোজেনেসিস কি? মেগাস্পোর সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোর সৃষ্টি হওয়ার পদ্ধতি। একই সাথে এই ভ্রূণথলি যে উৎপত্তি হচ্ছে সেখানে কোন পদ্ধতি হচ্ছে, মনোস্পোরিক না বাইস্পোরিক না টেট্রাস্পোরিক? পরিণত ভ্রূণথলির আকৃতি ও গঠন প্রকৃতি, অর্থাৎ ভ্রূণথলির আকৃতি এবং নিউক্লিয়াসের সংখ্যা ও বন্টন প্রকৃতি, সহকারী কোষ এবং প্রতিবাদ কোষ স্থায়ী না প্রথম ধাপে নষ্ট হয়ে যায়, এই সকল বৈশিষ্ট্য। এবার যদি নিষিক ক্রিয়ার ক্ষেত্রে কি দেখা হয়, পরাগনল কোন পথে ডিম্বকে প্রবেশ করে, পরগামী না ক্যালোজগামী? শস্য তথা এমব্রায়ো, এমব্রায়ো কোন ধরনের, নিউক্লিয়ার, সেলুলার না হ্যালোবায়া, কোন ধরনের? ভ্রূণ, এন্ডোস্পার্ম হলো শস্য, ভ্রূণ হলো এমব্রায়ো। এই এমব্রায়ো পরিণত ভ্রূণের আকৃতি কেমন হয়, গঠন প্রক্রিয়া কেমন হয়, এই সকল বৈশিষ্ট্য। এরপরে দেখে যদি বীজত্বক, অর্থাৎ বীজত্বকের উৎস স্তর এবং ত্বক স্তরের যে বৈশিষ্ট্য, এইসব। এই সকল তাৎপর্যপূর্ণ ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ট্যাক্সোনমিতে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা মূল কথায় আসি, শ্রেণী বিন্যাসে ভ্রূণতত্ত্বের ভূমিকা। এটা আলোচনার সুবিধার জন্য দুইটা পর্যায়ে আলোচনা করা যেতে পারে, এক গোত্র পর্যায়ে, দুই গণ পর্যায়ে। এই গণ পর্যায়ের গোত্র পর্যায়ে দুইটা পর্যায়ে আলোচনা করতে পারি আমরা। আজ আমরা আলোচনা করব গোত্র পর্যায়ে, অর্থাৎ শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে গোত্র পর্যায়ে ভ্রূণতত্ত্বের কোনো ভূমিকা আছে কিনা, থাকলে সেটা কি রকম। গোত্র পর্যায়ের ক্ষেত্রে প্রথমে একটা গোত্র নিয়ে আমরা আলোচনা করি, জেন্টিয়ানেসি। এই জেন্টিয়ানেসি গোত্রটি বেন্থাম এবং বুকান নামক দুইজন বিজ্ঞানী 1862 সালে এবং রেন্ডর 1989 সালে এই তিনজনই মিলে সিদ্ধান্ত বা চিন্তা করেছিল যে জেন্টিয়ানেসি গোত্রটি ম্যানিয়ান্থয়েডি এবং জেন্টিয়ানয়েডি নামক দুটি উপগোত্রে বিভক্ত, অর্থাৎ এই গোত্রটিকে দুটি উপগোত্রে তারা বিভক্তের প্রস্তাব করে। কিন্তু ওয়েস্টিন 1935 সালে ভ্রূণের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রেক্ষিতে দেখা
যে উপগোত্র দুটিকে আলাদা গোত্র মর্যাদা দেওয়া যায়, অর্থাৎ একই গোত্র অধীন দুটো উপগোত্র নয়, বরঞ্চ এটা আসলে এমন বৈশিষ্ট্য নিজেদের মধ্যে পার্থক্য যে এরা একই গোত্রের অধীন নয়, তারা আলাদা গোত্রের যোগ্যতা রাখে। যার কারণে অস্টিন 1935 সালে দুইটি আলাদা গোত্র দিয়েছে, মেনিয়ানথয়েডিকে মেনিয়ানথেসি আর জেন্টিয়ানোডিকে জেন্টিয়ানেসি নামক দুইটা আলাদা গোত্রে নামকরণ করে। কি কারণে করলো, কোন বৈশিষ্ট্যের প্রেক্ষিতে, সেগুলো আমরা দেখবো। এর আগে দেখো তোমরা এই জেন্টিয়ানেসির যে গোত্র নিয়ে আলোচনা করছি সেটা আসলে মূলত ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর একটা। তো আমরা এই দুইটা উপগোত্রের মধ্যে কি পার্থক্যের কারণে ওয়েস্টিন আলাদা করলো সেটা আমরা দেখি। দেখো, পরাগধানীতে টেপেটাম, পরাগধানী যে ইন্টারসেকশন করলে যে অংশটা আসবে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, সেখানে দেখা যাচ্ছে যে পরাগধানীতে টেপেটামটা হলো একদম ভিতরের স্তরটা, সেটা নিঃসৃত প্রকৃতির কোষডি বা বহু নিউক্লিয়াস। মেনিয়ানথয়েডিতে বহু নিউক্লিয়াস আর জেন্টিয়ানোইডেতে দেখো ইউনিনিউক্লিয়াস, এক নিউক্লিয়াস বিশিষ্ট। এবার অমরা প্লাসেন্টা, যেটা অর্থাৎ গর্ভাশয়ের অভ্যন্তরে বিশেষ একটা প্যারেনকাইমাল স্তর যেখানে মূলত ডিম্বক উৎপন্ন হয়, সেটা মেনিয়ানথয়েডিতে বহুপ্রান্তীয় আর জেন্টিয়ানোইডিতে বহুপ্রান্তীয়, তবে গর্ভাশয় প্রথমে এক প্রকোষ্ঠ পরে দ্বি প্রকোষ্ঠ হচ্ছে। এন্ডোথেসিয়াম, এটাও এই পরাগধানীর ভিতরে বহিস্তরের ভিতরে একটা স্তর, সেটা মেনিয়ানথয়েডিতে উপস্থিত বা জেন্টিয়ানোইডিতে অনুপস্থিত। এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম হলো শস্য, সেটা মেনিয়ানথয়েডিতে সেলুলার ধরনের আর জেন্টিয়ানোইডিতে নিউক্লিয়ার ধরনের। সেলুলার ধরনের এবং নিউক্লিয়ার ধরনের। এরপর হলো এমব্রোজেন, মানে ভ্রূণের বিকাশ, যেটা সেটা মেনিয়ানথয়েডিতে এস্টারের ধরনের আর জেন্টিয়ানোইডিতে সোলানার ধরনের। এস্টারের কি, এস্টারেসি গোত্রের মধ্যে এটা দেখা যায় যে ধরনটা, আর সোলানার হলো সোলানেসি গোত্রে যে ধরনটা দেখা যায়, সোলানার ধরন। তো এই যে বৈশিষ্ট্যগুলো পার্থক্য দেখে আমরা আসলে নিশ্চিত হতেই পারি, ওয়েস্টিন ঠিকই নিশ্চিত হয়েছে যে আসলে এরা দুইটা উপগোত্র এক গোত্রের অধীন হতে পারে, তারা আলাদা গোত্রের মর্যাদা রাখে। আমরা আরেকটি গোত্র নিয়ে দেখব, টিউনেরেস। হাচিনসন 1959 সালে তার শ্রেণীবিন্যাসের এই গোত্রটিকে লোজেসি গোত্রের নিকট সম্পর্কিত মনে করে লোজালিস বর্গের অন্তর্ভুক্ত করে। অন্যদিকে অ্যাংলান প্লান্টোপ্লেন না, টিউনেরেসি গোত্র পেসিফ্লোরেসি গোত্রের নিকট সম্পর্কিত এবং তারা বায়োলোলিস বর্গের অন্তর্ভুক্ত। দেখো, দুই ধরনের বিজ্ঞানী দুই ধরনের মন্তব্য করে দিয়েছে। এখন এটার ফাইসালার জন্য আমাদের সেই ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখতে হবে। ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্য টিউনেরেসির ক্ষেত্রে দেখা যায় যে অ্যানাক্টোপাস মানে অধোমুখী, দ্বিত্ব বিশিষ্ট হলো ডিম্বক, নিউক্লিয়ার শস্য মানে এন্ডোস্পার্মরা হলো নিউক্লিয়ার ধরনের, অনাগ্রাগ প্রকৃতির ভ্রূণ বিকাশ এবং এরিলযুক্ত ডিম্বক। অনাগ্রাট হলো অনাগ্রেসি ইনুথেরা, মূলত অনাগ্রাটে ইনুথেরা যে গণড আছে সেটার যে দেখা যায় যেরকম, এটা আগের নাম ছিল অনাগ্রা, সেখান থেকে অনাগ্রাট প্রকৃতির ভ্রূণ বিকাশ আছে। এবং এরিলযুক্ত ডিম্বক, অর্থাৎ বাহিরে কি থাকবে, এরিল থাকবে, লিচুতে থাকে আমরা জানি। এই যে বৈশিষ্ট্যগুলো টিউনেরেসিতে দেখা যায়, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লোজাসি গোত্র তথা লোজালিস বর্গে দেখা যায়। তার মানে হাচিনসনের মন্তব্য যৌক্তিক নয়। এই যে বৈশিষ্ট্যকে মাথায় রেখে ভিত্তি করে একটা সিদ্ধান্ত উপনীত হলো যে পেসিফ্লোরেসি গোত্র তথা ভায়োলোলিস বর্গে এগুলো উপস্থিত, যেহেতু সুতরাং টিউনেরেসিকে আমরা ভায়োলোলিস বর্গে পেসিফ্লোরেসি এর পাশে রাখতে পারি। দেখো যে এই ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কিন্তু একটা দ্বন্দ্বের সমাধান হয়ে গেল, শ্রেণী বিন্যাসে এর অবদান রাখলো। এরপরে আমরা আরেকটি নিয়ে দেখতে পারি, লরেনথেসি। লরেনথেসি গোত্রটা দুটি উপগোত্র, লরেনথয়েডি, বিস্কয়েডি, এই দুটো উপগোত্র বিভক্ত ছিল প্রথম দিকে। পুষ্পীয় যে বৈশিষ্ট্য সেখানেও সেটার প্রেক্ষিতে দুটো উপগোত্র থেকে সহজে আলাদা করা যায়। তাছাড়া এদের ভ্রূণথলি এবং শস্যের যে পরিস্ফুটন, ভ্রূণ পরিস্ফুটন বৈশিষ্ট্যেও অনেক পার্থক্য বিদ্যমান। এই ভ্রূণতাত্ত্বিক এই ব্যাপক পার্থক্যের কারণে, বৈসাদৃশ্যের কারণে প্রফেসর পঞ্চানন মহেশ্বরী 1966 সালে এই উপগোত্র দুটাকে কি করলো,
আলাদা গোত্র মর্যাদা দিল। তার যুক্তি হলো, যেহেতু এত ব্যাপক পার্থক্য, সুতরাং এদেরকে একই গোত্রের অধীনে রাখা যেতে পারে না, তারা আলাদা গোত্র যোগ্যতা রাখে। লরেন্তেসি গোত্র বললো, আরেকটা হলো বিসকেসি গোত্র বললো। অর্থাৎ উপগোত্র দুইটা গোত্রে পরিণত হলো। এই পঞ্চানন মহাশয় মূলত আধুনিক ব্রণবিদ্যার জনক। আমরা আরো একটি গোত্র নিয়ে দেখব, ইম্পেট্রেসি। ইম্পেট্রেসি গোত্র ডন 1827 সালে বলে যে ইম্পেট্রেসিটা এরিকেসি থেকে অনেক দূরে। তার যুক্তি হলো এরা বৈশিষ্ট্য অনেক পার্থক্য, সো কাছাকাছি অবস্থান করতে পারবে, শ্রেণী বিন্যাসে পাশাপাশি না, অনেক দূরে অবস্থান রাখে। পক্স 1896 সালে কি করলো, সেপিনডালিস বর্গের সেলেস্টেসি এবং বিক্সেসি এই গোত্র দুটা পাশাপাশি এদের দয়া করে ঠাঁই দিই। কিন্তু অধিকাংশ বিজ্ঞানী মনে করে যে ইম্পেট্রেসি গোত্রটি এরিকেসি এর সাথে সম্পর্কযুক্ত এবং বিশ্বাস করে যে এরিকেসি থেকেই দলবিহীন ইম্পেট্রেসির উৎপত্তি ঘটেছে। তার মানে ডন একরকম বলে, পক্স আরেক রকম বলে, আর অধিকাংশ বিজ্ঞানীরা বলে যে না, ইম্পেট্রেসিটা এরিকেসির পাশাপাশি, বরঞ্চ এরিকেসি থেকেই দলবিহীন ইম্পেট্রেসির উৎপত্তি হয়েছে। ইম্পেট্রেসি আর এরিকেসি এই দুইটা গোত্র কাছাকাছি যে যৌক্তিকতা, সেটা দেখতে ধরে স্যামুয়েলসন একজন বিজ্ঞানী 1913 সালে সে ভ্রূণতাত্ত্বিক গবেষণা করে প্রমাণ করেছে এই মতবাদটি সঠিক এবং নিম্নে এই বৈশিষ্ট্যগুলো মূলত দুইটা গোত্র একই, ইম্পেট্রেসি এরিকেসি এই বৈশিষ্ট্যগুলো একই। কোনগুলো? পরাগধানীতে তৃতীয় স্তর অনুপস্থিত, যেটা দুইটার মধ্যে নেই। অ্যান্থার ট্যাপেটাম গ্রন্থিযুক্ত, যেটা দুইটা ইম্পেট্রেসি এরিকেসি দুইটাতেই আছে। পরাগরেণু দ্বি নিউক্লিয়ার যুক্ত টেট্রাড, ভ্রূণথলি মনোস্পোরিক 8 নিউক্লিয়ার যুক্ত, এন্ডোস্পার্ম সেলুলার ধরনের, বীজ এক স্তর যুক্ত, সসল ও ভ্রূণ সরল। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো ইম্পেট্রেসি এবং এরিকেসি দুইটা গোত্রতে আছে। এখন দেখা গেল যে এই দুই গোত্রের মধ্যে যা আছে, অন্য কোন গোত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না, যার কারণে ইম্পেট্রেসি এবং এরিকেসি দুইটাকে পাশাপাশি অবস্থান করে এবং এরিকালিস বর্গের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। তাহলে ভ্রূণতাত্ত্বিক সমস্যার সমাধান হয়ে গেল, মানে যে মতভেদগুলো ছিল, দ্বন্দ্বগুলো ছিল, তা এমব্রিওলজির এই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে সুরাহা হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে গোত্র পর্যায়ে বিভিন্ন গোত্রের যে বিভিন্ন বৈজ্ঞানিক মতভেদ ছিল, দ্বন্দ্ব ছিল, ধারণা ছিল, সেগুলো একটা যৌক্তিক সুরাহা হয়েছে এবং টেক্সোনমিতে এই ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আজ এ পর্যন্তই। আগামী দিনে আমরা গণ পর্যায়ে সেটি নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।